আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্সের লেকচার নাম্বার 2-তে আছি। তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে ফ্যামিলি হিস্ট্রি এতটুকু পর্যন্ত কথা বলেছিলাম। তো আমরা এরপর থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন, এরপরের আমাদের হিস্ট্রি হলো পার্সোনাল হিস্ট্রি। তো পার্সোনাল হিস্ট্রির মধ্যে বেসিকলি আমরা 3 থেকে 4টা জিনিস হিস্ট্রি নেব। অর্থাৎ পেশেন্ট স্মোকিং করেন কিনা, পেশেন্ট অ্যালকোহল নেন কিনা, বেটেল নাট খায় কিনা, এবং তার হিস্ট্রি অফ এক্সপোজার অর্থাৎ সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রিটা আমরা খুবই টেকনিক্যালি নিব। এবং এটা নেওয়ার সময় আপনারা পেশেন্টের সাথে দেখেন, এই হিস্ট্রিটা নিয়ম অনুযায়ী সবার শেষে নিতে হবে। মানে আমাদের পার্সপেক্টিভে এই হিস্ট্রিটা নেওয়াটা খুবই সেন্সিটিভ। ওইখানে আপনি ইন ডিটেলস হিস্ট্রির বাকি পয়েন্ট সব টাচ করার পরে একদম শেষের দিকে এসে যে বাবা রুগীর মানে আপনার রোগটা ধরার ক্ষেত্রে আমাদের আরও কিছু কথাবার্তা বলতে হতে পারে, আপনার একটু পার্সোনাল বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই ইনফরমেশনগুলো কোথাও কেউ জানতে পারবে না, শুধু আমার এবং আপনার মধ্যেই থাকবে। এটা আপনার রোগ ধরার জন্যে আমাদের প্রয়োজন, না হলে আমরা অ্যাকচুয়াল রোগটা কী সেটা ধরতে পারবো না। ঠিক আছে, এভাবে আপনি একটা কাউন্সেলিং করে দেন পেশেন্টকে এক সাইডে করে নিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। এবং পেশেন্টের আশেপাশে যদি কেউ থাকে যে উনি আপনার কী হন, পেশেন্ট আপনাকে বললো যে উনি আমার বোন হয় বা উনি আমার ভাই হয়। আচ্ছা, আপনি কি চান যে উনি আপনার সাথে থাকবে? না, আমি চাচ্ছি না। জি, তাহলে আপনি একটু কাইন্ডলি এক পাশে যান, আমরা রুগীর সাথে একটু কথা বলি, আপনি এরপরে আসুন প্লিজ। এভাবে করে মানে তাকে আপনি এনশিওর করতে হবে একটা প্রাইভেট এনভায়রনমেন্ট, কনফিডেন্সিয়ালিটি, এগুলো এনশিওর করে দেন আপনি সেক্সুয়াল হিস্ট্রিটা আপনাকে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ এখানে সেক্সুয়াল হিস্ট্রিটা নিয়ে আমরা দেখতে চাই যে তার কোনো এসটিডি অথবা এইচআইভির রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু এনশিওর করব। ঠিক আছে, তাহলে কি বললাম, স্মোকিং, অ্যালকোহল ইনটেক, বেটেল নাট ইনটেক, হ্যাঁ, এই হিস্ট্রিগুলো সাথে সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি এগুলো আমরা নিব। তাহলে দেখেন যে এই পেশেন্টের স্মোকার, তাহলে যদি পেশেন্টের কমপ্লেন কাফিং থাকে এবং তার পার্সোনাল হিস্ট্রিতে আমি জানলাম যে তিনি একটা 10-20 বছর 30 বছর যাবৎ তিনি স্মোকার, চেইন স্মোকার, তাহলে আমার চিন্তা করতে হবে তার এই কাশিটা কোনো সিএ লাং কিনা, অর্থাৎ লাং টিউমারের কোনো কজ হতে পারে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে যদি পেশেন্ট অ্যালকোহলিক থাকে এবং পেশেন্টের কমপ্লেন হলো একটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে একটা ঢাল লেকিং পেইন, তাহলে আমাকে চিন্তা করতে হতে পারে যে এটা কোনো অ্যালকোহলিক লিভার ডিজিজ কিনা। পেশেন্টের পার্সোনাল হিস্ট্রিতে আমি জানলাম তিনি অ্যালকোহল খান, তিনি হচ্ছে মানে বাহিরের দেশে থাকে, বিদেশে থাকেন এবং তার অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি আছে। এবং পেশেন্টের এখন কমপ্লেন হলো যে তার গলা জ্বলছে অথবা বুকের মানে মাঝখানটায় জ্বলছে, অর্থাৎ ইসোফ্যাজাইটিস অথবা পিউডি লাইক সিমটম আছে। তাহলে অ্যালকোহলের কারণে যে সকল সিমটম হতে পারে, ইসোফ্যাজাইটিস, পিউডি, অ্যালকোহলিক লিভার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, ভার্নিক্স এনকেফালোপ্যাথি, অ্যাটাক্সিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি। ঠিক আছে, তাহলে এই যে এক একটা তার পার্সোনাল হিস্ট্রির সাথে তার ডিজিজের একটা অ্যাসোসিয়েশন, স্মোকিংয়ের সাথে একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে, বেটেলান ইনটেকের সাথে ইসোফেজিয়াল কার্সিনোমা, ওরাল কার্সিনোমা, এদের একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে, এক্সপোজারের সাথে এসটিডির একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সাথে হলো তার ডায়েটারি হ্যাবিট হচ্ছে ওই যে যেটা বললাম রিলিজিয়নের ক্ষেত্রে, যেটা বললাম যে পেশেন্টের ডায়েটারি হ্যাবিট আমি দেখব তিনি অ্যাডুকুয়েটলি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো অ্যাডিকুয়েটলি খাচ্ছেন কিনা। তাহলে পেশেন্ট যদি ওয়েল নারিশড থাকেন তাহলে তার বিভিন্ন যে সকল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে সকল সিমটম আছে সেগুলো থাকবে না। আর যদি দেখি না পেশেন্টের ডায়েটারি হ্যাবিট ভালো না, তিনি হচ্ছে মাসে 2 মাসেও একবার প্রোটিন ইনটেক করতে পারছেন না, আইদার ডিউ টু সোশিও ইকোনমিক ইনএবিলিটি অথবা হচ্ছে রিলিজিয়াস পারপাসে, হ্যাঁ, তাহলে আমার বুঝতে হবে যে পেশেন্টের কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে। যেমন পেশেন্ট আমার কাছে আসছে যে তার অ্যানিমিয়া পাচ্ছে, সাথে পেশেন্টের আমি ডায়েটারি হ্যাবিট নিয়ে জানলাম তিনি হচ্ছে স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান, তাহলে আমাকে বুঝতে হবে এটা তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাহলে এই যে একটা অ্যাসোসিয়েশন, পেশেন্টের পার্সোনাল হাইজিন, আমরা যখন ওয়ার্ডে দেখি আমাদের যে সকল ফিমেল পেশেন্টরা থাকেন তাদের ফ্রিকুয়েন্টলি কী হয়, ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং দেখবেন তাদের পার্সোনাল হাইজিনটা ভালো না। ঠিক আছে, এখানে ফিমেলদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফ্রিকুয়েন্টলি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাই ওরকম করেছেন। পাশাপাশি ওনারা কী করেন, কাজের চাপে অথবা আমরা যেরকম
যে মানে সহজে আমাদের জন্য যে কোনো জায়গায় ওয়াশরুমে যেতে পারে, কিন্তু মা বোনদের জন্য ওরকম ফ্যাসিলিটিগুলো সব এনভায়রনমেন্টে থাকে না। তাহলে দেখা যায় যে তাদের একটা যে ভয়েডিংটা ওনাদের ধরে রাখার একটা টেন্ডেন্সি থাকে, না এখন আমার প্রস্রাব করার প্রয়োজন, কিন্তু তিনি দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে, হাফ অ্যান আওয়ার পরে, 2 ঘন্টা পরে তিনি ওয়াশরুমে যাচ্ছেন। ফলে এই যে একটা এই সকল হ্যাবিটের কারণে তাদের ইউটিআইয়ের রিস্কটা বেশি রাদার দেন দ্য মেল পারসন। তারপর হচ্ছে পানি কম খাচ্ছেন, ব্যস্ততার কারণে সাংসারিক কাজে পানি খাওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণে, ঠিক আছে। তো এই যে দেখেন পার্সোনাল হাইজিন, তারপরে তাদের জেন্ডার, এই সব কিছুর সাথে দেখা যাচ্ছে আমাদের একটা ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে। সো আপনাকে খুব কেয়ারফুলি এই জিনিসগুলোকে আপনাকে কী করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা। এখন দেখেন আরেকটা জিনিস হলো পেশেন্টের এখানে দেখেন এক্সারসাইজ এবং হবি, অর্থাৎ দেখা যাচ্ছে পেশেন্টের, আমি জানলাম যে আপনি কী করেন, জি স্যার আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি মানেই বুঝলাম যে তিনি একটা ডেস্কে বসে থাকেন, পিসিতে কাজ করছেন, তার মানে তার আসলে অ্যাডিকুয়েট এক্সারসাইজ হয় না, ওয়াকিং হয় না। তাহলে তার কি হতে পারে, রিস্ক অফ ডিসলিপিডেমিয়া, সেখান থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, হ্যাঁ, তারপরে সেখান থেকে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে। তাহলে দেখেন সেডেন্টারি লাইফস্টাইলের সাথে রিলেটেড যে সকল ডিসলিপিডেমিয়া, করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা তো এখন খুব কমন, এটাকে মেটাবলিক সিনড্রোমের আন্ডারে এখন বিবেচনা করা হয়। তাহলে এই যে জিনিসগুলো আমরা একটু কেয়ারফুলি ইভালুয়েট করতে হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? এর পরের পয়েন্টটা হলো সোশিও ইকোনমিক হিস্ট্রি। তো সোশিও ইকোনমিক হিস্ট্রিটা, এটা নিয়ে একটা আমাদের আগের একটা মিসকনসেপশন ছিল যে আমরা বলতাম মাই পেশেন্ট ইজ ফ্রম, অথবা বিলঙ্গিং টু মিডিল ক্লাস ফ্যামিলি, অথবা হচ্ছে হাই ক্লাস ফ্যামিলি, অথবা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, এভাবে আমরা বলতাম। বাট এখন এটাকে অবশ্যই স্ট্রিক্টলি ডিসকারেজ করা হয়, আমরা এইভাবে বলবো না। আমরা যেটা বলবো, অ্যান্ড সাপোজ আমার পেশেন্ট হচ্ছেন একজন মেল পার্সন, আমি বলবো অ্যান্ড হি ইজ monthly expenditure is 30,000 and he is the only incoming person of his family, এভাবে বলবো। দ্যাট মিনস আমি পেশেন্টের মাসে কত টাকা খরচ হচ্ছে সেটা দিয়ে আমি স্যারকে বোঝাতে চাচ্ছি যে স্যার আমার পেশেন্টের সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি কেমন। যেমন যেই পেশেন্টের ইকোনমিক স্ট্যাবিলিটি ভালো, তার অবশ্যই মান্থলি একটা খরচ 60-70,000 টাকা তার একটা খরচ হবে। যে পেশেন্টের সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি ভালো না, তার মান্থলি খরচ দেখা যাচ্ছে 15,000, 20,000 টাকা, 10 থেকে 15,000 টাকা, এটা দিয়ে আমি তাকে বুঝিয়ে ফেলতে পারবো। এটার কারণ হলো আমরা যখনই পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার মাসিক ইনকাম কত, তখন পেশেন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে না, মাসিক ইনকাম বললে আমার থেকে ভিজিট বেশি নিবে, আমাকে অহেতুক টেস্ট দিবে। মানে হিউম্যান সাইকোলজি ইন আওয়ার সাউথ এশিয়ান রিজন, এই টেন্ডেন্সিটাই হচ্ছে এমন। এই কারণে আমরা তাদের মাসিক খরচটা জিজ্ঞেস করলে দেখবেন পেশেন্ট সহজে আপনাকে ইনফোটা দিয়ে দিবে যে আপনার মাসে কেমন খরচ হয়। তখন উল্টো চায় আর একটু বাড়িয়ে বলতে যে হ্যাঁ আমার, মানে পেশেন্ট বুঝাতে চায় আমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো আসলে খরচ বুঝে না, আমার আসলে টার্গেট হচ্ছে ইনডাইরেক্টলি তার ইনকামটা জানা। যে খরচ যদি আপনার 40,000 হয়, তাহলে অবশ্যই আপনার ইনকাম 50,000 অথবা 45,000, মানে ইনকাম আপনার খরচের সমান অথবা তার চাইতে সামান্য বেশি হবে, এটাই মানে মিনিমাম একটা আইকিউ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এখন আসেন যে সোশিও ইকোনমিক হিস্ট্রির সাথে আমার ডিজিজের অ্যাসোসিয়েশন কী। যেমন দেখেন আপব্রিঙ্গিং, অর্থাৎ ছোটোবেলায় তার বেড়ে ওঠা ওই এনভায়রনমেন্টটা, আপব্রিঙ্গিং, সে কীভাবে বড় হলো। যেমন একজন পেশেন্ট মনে করেন সে ছোটোবেলায় রেল লাইনের পাশে বড় হয়েছে, অর্থাৎ ওনার সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি তেমন ভালো ছিল না। তাহলে রেল লাইনের পাশে যেই মানুষগুলো বড় হন, তারা হচ্ছে প্রপারলি এডুকেশন পান না, তাদের হাইজিনটা ভালো থাকে না, তারা ওরকম তাদের সোশিও ইকোনমিক আনস্টেবিলিটির জন্যে তারা প্রপারলি খেতে পারেন না, তারা ম্যালনারিশ থাকেন, তারা একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ওভার ক্রাউডেড এরিয়াতে থাকেন। ফলে সেখানে বিভিন্ন কন্টাজিয়াস ডিজিজগুলো যেমন স্কাবিস, তারপর হচ্ছে টিউবারকুলোসিস, এই সকল টিনিয়া, এই ডিজিজগুলো তাদের হতে পারে, এবং দেখা যাচ্ছে ওভার ক্রাউডেড রিজিয়নগুলোতে এগুলো আমরা পাই। তাহলে দেখেন তার এই যে ছোটোবেলার বেড়ে ওঠার সাথে তার একটা ডিজিজের অ্যাসোসিয়েশন আছে। আরেকজন মানুষ, সে হচ্ছে হাইলি এডুকেটেড, মনে করেন তিনি একজন শিক্ষক ভার্সিটির, অথবা তিনি একজন অনার্স গ্র্যাজুয়েটেড পার্সন, তাহলে বুঝতে হবে তার একটা হেলথ এডুকেশন আছে, তার একটা পার্সোনালিটি আছে, তার একটা হেলথ কনসার্ন আছে, যে তিনি পার্সোনাল হাইজিনটা মেনটেন করেন, খাবার আগে হাত ভালো করে ধোন। অথচ যে রেল লাইনের পাশে বড় হয়েছে, আমি তাকে ছোট করছি না, আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলছি, একজন মানুষ যার মন আছে এটাই তার জন্য এনাফ বড় হওয়ার জন্যে। বাট আমি আপনাদেরকে বোঝানোর পার্সপেক্টিভে এটা উদাহরণ দিচ্ছি। তাহলে দেখেন, তাহলে যে মানুষটা এডুকেটেড, সে বুঝবে আমি রাস্তা থেকে একটা ফল ধুম করে খেয়ে ফেলবো না, আমি এটা ভালো করে ধুবো, আমার হচ্ছে রাতের
টিথ ব্রাশ করতে হবে, তাহলে তার ওরাল হাইজিনটা ভালো থাকবে, ডেন্টাল প্রবলেমগুলো কম হবে। মানে তিনি যেহেতু সচেতন মানুষ এবং তিনি পানি খাওয়ার সময় বাহিরে যেখানে সেখানে পানি খাবে না, ফলে তার হেপাটাইটিস হবে না। তিনি মিনারেল ওয়াটার ইউজ করবে, কারণ তিনি জানে পানিবাহিত রোগ হলো হ্যাপাটাইটিস, টাইফয়েড, কলেরা, এই জিনিসগুলো। তাহলে একজন হেলথ কনসাস, অর্থাৎ যে ছোটোবেলা থেকে এগুলো শিখে বড় হয়েছে, তার এই ডিজিজগুলো, কমিউনিকেবল ডিজিজগুলো কম হবে। তাহলে দেখেন আপব্রিঙ্গিংয়ের সাথে আমার একটা ব্যাপার আছে। তারপর হলো হোম অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও এই একই কথা চলে আসছে, যে একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে থাকবে তার এনভায়রনমেন্টটা ভালো হবে, ফলে তার বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ কম হবে। আর যে এরকম পারবে না, তার ডিজিজগুলো একটু বেশি হবে। এডুকেশন, অকুপেশন, এগুলো আমি আপনাদেরকে বললাম। তারপর হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ম্যারিটাল রিলেশনশিপ। তো যাই হোক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদের মনে রাখতে হবে, এটা স্পেসিফিকলি আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনারা পানি কিভাবে খান, ফুটিয়ে খান? এটা এখানে হাইলাইট করে বলা না, আপনারা সোশিও ইকোনমিকের মধ্যে এটা জিজ্ঞেস করবেন যে আপনি, অথবা এটা পার্সোনালের আন্ডারেও জিজ্ঞেস করা যায়, ইচ্ছা যে কোনো একটার আন্ডারে আপনি এটাকে ফেলতে পারেন, যে আপনি বাসার পানি কি ফুটিয়ে খান নাকি কাঁচা পানি খান। যদি বলে হ্যাঁ স্যার আমি টিউবওয়েলের পানি খাই, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনাদের টিউবওয়েলের পানিগুলো কি আর্সেনিক মুক্ত কিনা। এই ব্যাপারে আপনাদেরকে ওখানের এই যে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কিনা, এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে। যেমন আপনারা জানেন, কয়েক বছর আগে আমাদের চট্টগ্রামের হালি শহরে একদম হ্যাপাটাইটিস, অর্থাৎ মানে ভাইরাল হ্যাপাটাইটিসের একটা ম্যাসাকার অবস্থা হয়ে গিয়েছিল। পরে দেখা যাচ্ছে ওই হালি শহরের যে ওয়াটার সিস্টেম ছিল, সেখানেই আমার এই হ্যাপাটাইটিস এ ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো এই যে দেখেন, পুরো একটা কমিউনিটি যখন ইনফেক্টেড হয়ে যায়, আপনাকে ওই যে ওয়াটার সিস্টেমের একটা হিস্ট্রি নিলে আপনি কিন্তু একটা ম্যাচ করতে পারবেন যে হ্যাঁ, এই রিজনে সবাই কেন অ্যাট এ টাইম হ্যাপাটাইটিস আক্রান্ত হচ্ছে। দ্যাট মিনস আপনাকে ওখান থেকে একটা ক্লু আপনি পাবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন এখানের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, যে মাসিক খরচ কত, এটা তো আমি বললাম, এবং ইনকামিং পার্সন তিনি কিনা, এটা জেনে লাভ কি। মনে করেন আল্লাহ না করুক আমার পেশেন্টের লাং ক্যান্সার ডেভেলপ করলো, অথবা আল্লাহ না করুক আমার পেশেন্টের হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করলো। এখন এটা অলরেডি আমাকে কি করতে হবে, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এখন যেই পেশেন্টের মাসিক ইনকাম 30,000 টাকা, তার পক্ষে কি লিভার ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব না? তাহলে আমি তার জন্য ওরকম আমার ট্রিটমেন্ট প্ল্যানটা ওরকম সাজাবো না। অথবা হচ্ছে মনে করেন আমার একটা পেশেন্টকে 10টা টেস্ট দেওয়া প্রয়োজন তার ডিজিজ পারপাসে, কিন্তু আমার পেশেন্টের ওরকম সোশিও ইকোনমিক ক্যাপাবিলিটি নাই, তাহলে আমি তার ক্ষেত্রে চিন্তা করব কি, যে আমি তার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গাইডলাইনটা ফলো করতে পারবো না। আমি 10টা টেস্ট প্রয়োজনীয় হলেও আমি সেখানে দিব 2 থেকে 3টা টেস্ট। ওইখানে আপ টু ডেট যখন আপনারা পড়বেন, দেখবেন সেখানে লেখা আছে হাই রিসোর্স সেটিং, লো রিসোর্স সেটিং। সো আপনাকে পেশেন্টের ইকোনমিক কন্ডিশনটার মাথায় রেখে আপনাকে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান, প্রগনোসিস, মানে কোথায় আপনি তাকে রেফারেল সিস্টেম, এগুলো আপনাকে সাজাতে হবে। তাহলে ইনকামিং পার্সন যদি সে একজন হয়, তার মানে বুঝতে হবে তার উপর একটা বার্ডেন আছে। ঠিক আছে, আমি তাকে বেশি লোড দিতে পারবো না। ক্লিয়ার? যেমন দেখেন, আমরা সাধারণত আমাদের ওয়ার্ডে ফ্রিকুয়েন্টলি অ্যানিমিয়া পাই। এখন একটা অ্যানিমিয়া পেলে আমরা যখন সিবিসিতে দেখি যে সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আমাদের অবশ্যই উচিত একটা আয়রন প্রোফাইল করা প্রথমে। কিন্তু একটা আয়রন প্রোফাইল প্রায় 4 থেকে 4,500 টাকা, আমরা করতে পারি না। আমরা তখন কি করি, শুধুমাত্র ফেরিটিন লেভেল দেখি, অথবা টি সেট বের করি সেখান থেকে। তাহলে দেখেন, এই যে পেশেন্টের ইকোনমিক স্ট্যাবিলিটির ভিত্তিতে আমার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার পেশেন্টের বাংলাদেশে সবচেয়ে ভালো যেটা, মানে মেরুপেনেমের সবচেয়ে ভালো ব্র্যান্ড নেম, মানে ব্র্যান্ডের যেই ব্র্যান্ডের ওষুধগুলো হাইলি এফিকেসি আছে, সেটা হচ্ছে যে রেডিয়েন্টের, বিশেষ করে মেরোপেনেমের ক্ষেত্রে। কিন্তু এটা তো এক একটা ইঞ্জেকশন 1500 টাকা। তাহলে আমার যে পেশেন্টের ইনকাম নাই, আমি তাকে ভালো হলেও আমি রেডিয়েন্ট প্রেফার করব না, আমি তাকে অন্য একটা ব্র্যান্ড নেম তাকে প্রেফার করব, যেটা কম দামের মধ্যে মোটামুটি ভালো, 700-800 টাকার মধ্যেও মেরোপেনেম পাওয়া যায়। তাহলে দেখেন, এই যে আমি যে চিন্তা ভাবনা করছি, তাহলে আমি যদি পেশেন্টের এই সোশিও ইকোনমিক হিস্ট্রিটাই না নেই, তাহলে আমি কীভাবে বুঝবো? আরও আপনি যখন আরও ম্যাচিউরড হবেন, পেশেন্টের ড্রেস আপ, কথাবার্তা বলার ধরন, এগুলো দেখে, হ্যাঁ, এগুলো দেখেও আপনি বুঝে ফেলতে পারবেন যে পেশেন্টের আসলে তার মানে ইকোনমিক স্ট্যাবিলিটিটা কেমন। তো সেই অনুযায়ী আপনাকে রেশনালি আপনাকে অ্যাপ্রোচ নিতে হবে। ঠিক আছে, তো এই হলো আসলে বিষয়টা। আরেকটা জিনিস হলো পেশেন্টের রেসিডেন্ট, পেশেন্ট কোথায় থাকে, এটাও সোশিও ইকোনমিকের আন্ডারে। দেখেন, যেমন পার্বত্য অঞ্চলে যদি তিনি থাকেন, তাহলে ম্যালেরিয়ার একটা এন্ডেমিক জোন, ম্যালেরিয়ার রিস্ক আছে। ঠিক আছে, তাহলে একটা মানুষ আমার কাছে খাগড়াছড়ি থেকে এসছে আনকনশাস অবস্থায়, হাই গ্রেড ফিভার নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবং এটা মাঝখানে 2-1 দিন থাকে না, তাহলে আমাকে মাথায় প্রথমেই রাখতে হবে এটা কোনো সেরিব্রাল ম্যালেরিয়া কিনা। তাহলে এই যে রেসিডেন্টের এরিয়ার ভিত্তিতে আপনার ডিডিগুলো সাজাতে হবে। তারপরে পূর্ববঙ্গের দিকে কালাজার বেশি, তারপর উত্তরবঙ্গে গয়টার বেশি, হ্যাঁ, তারপরে যেখানে পানি জমে থাকে, জলাশয়ে
এমন জায়গা সেখানে লেপ্টোস্পাইরোসিসের ইনফেকশন রেট বেশি। তাহলে এই যে জিনিসগুলো, যেমন একটা রিজন যেখানে যেমন কিছুদিন আগে আমি বিএসএমইউতে লেপ্টোস্পাইরোসিসের পেশেন্ট পেয়েছিলাম। তো এটা হচ্ছে এই যে কিছুদিন আগে ফেনী, কুমিল্লা এখানে বন্যা হয়েছিল না, তখন কিন্তু অনেক মানুষের লেপ্টোস্পাইরোসিস হয়েছিল। তাহলে এই যে দেখেন এক একটা রিজন, রেসিডেন্ট, তার সমসাময়িক জিনিস সবগুলো একজন ডক্টরের মাথায় থাকতে হবে এবং সেটার ভিত্তিতে আপনার ডিফারেন্সিয়ালসগুলো সাজাতে হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন লাস্ট ওয়ান, যেটা হলো ট্রাভেলিং হিস্ট্রি। এটাও একই কথা, এই যে যেই জায়গাগুলো এক একটা জায়গায় এক একটা এন্ডেমিক জোন, তাহলে আমার পেশেন্ট গত 3 মাস, 6 মাস, ইভেন 1 বছরের মধ্যে এরকম কোনো এন্ডেমিক জোনে গিয়েছেন কিনা সেই হিস্ট্রিটা আপনাকে নিতে হবে। এবং এই সময় ট্রাভেলিং হিস্ট্রিতে আরেকটা, যে আপনি কি গত 3 মাস, 6 মাস অথবা 1 বছরের মধ্যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এখানে ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ, জি গিয়েছিলাম। এরপর শেষ না, আরেকটা প্রশ্ন, যাওয়ার আগে কি আপনি কোনো ওষুধ খেয়েছিলেন কিনা? যেমন আপনারা জানেন ম্যালেরিয়া এন্ডেমিক জোনগুলোতে যাওয়ার আগে এখন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ পেশেন্টরা প্রোফাইল্যাকটিক হিসেবে খেয়ে যায়। এখন মানুষ সচেতন এটা করে, তো আপনাকে জিজ্ঞেস করতে হবে তিনি প্রোফাইল্যাক্সিস নিয়েছেন কিনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিষয়গুলো। তারপরে লাস্টলি যেটা আসি, যে ফিমেল পেশেন্ট হলে অবশ্যই এই জিনিসটা আপনারা যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আছেন আপনাদের ফ্রিকুয়েন্টলি এটা ছুটে যাবে, আমাদেরও তখন এটা ছুটে যেত, মানে মনেই থাকতো না। অবশ্যই ফিমেল পেশেন্ট হলে মেনস্ট্রুয়াল এবং অবস্ট্রাকটিক হিস্ট্রি না নিলে আপনার ওই হিস্ট্রি কমপ্লিট না, আপনি ফেল করতে পারেন। এটা হচ্ছে ফরজ একটা পয়েন্ট, দুটো পয়েন্ট। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, এখানে অনেক লেখা মনে হচ্ছে, জাস্ট সিম্পলি আপনারা অ্যাটলিস্ট এই দুটো জিনিস লিখবেন, মেনস্ট্রুয়াল পিরিয়ড এবং হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে হচ্ছে যে তার এই মেনস্ট্রুয়েশনটা কতদিন স্টে করে, অর্থাৎ 4 দিন, 5 দিন, সেটা ঠিক আছে। তাহলে দেখেন MP = 5, MC মানে হলো এটা কত মানে উইকস ইন্টারভ্যালে হয়। যেমন 28 ডেজ পরে হয়, আমি যদি নর্মালি চিন্তা করি, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল 28, ব্র্যাকেটে লিখে দিতে হবে রেগুলার কিনা, রেগুলার নাকি ইরেগুলার। কারণ এই যে দেখেন মেনস্ট্রুয়াল সাইকেলের রেগুলারিটি, ইরেগুলারিটি এটার সাথে খুব মানে ক্লোজলি রিলেটেড হচ্ছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। তাহলে দেখেন একটা মেনস্ট্রুয়াল রেগুলারিটির সাথে আপনি একটা হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা সেটা চিন্তা করতে পারেন। তারপর হচ্ছে ফিমেলদের যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এগুলোর সাথে এদের একটা তারপর হচ্ছে ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড, এই যে এদের সাথে মেনস্ট্রুয়াল রেগুলারিটি, ইরেগুলারিটি এগুলোর একটা অ্যাসোসিয়েশন আছে। ক্লিয়ার? তারপর এখানে আপনারা জানেন ডিসমেনুরিয়া, অলিগোমেনুরিয়া, মেনুরাজিয়া, পলিমেনুরিয়া, বিভিন্ন টার্ম আছে। তাহলে এই জিনিসগুলো আমরা যখন ইন্ডিভিজুয়াল জেনিটো ইউরিনারি সিস্টেম এক্সামিনেশন, হিস্ট্রি টেকিংয়ে যাব তখন বুঝবেন। জাস্ট এখানে আপনারা হেডিংটা একটু দেখে রাখেন। হ্যাঁ, তাহলে দেখেন একজন পেশেন্টের যদি মেনুরাজিয়ার হিস্ট্রি থাকে বা পলিমেনুরিয়া থাকে, পেশেন্ট আপনার কাছে আসছে যে স্যার আমি খুব দুর্বল লাগে, টায়ার্ড লাগে, আমি কাজ করার কোনো শক্তি পাই না, আমরা চেম্বারে অহরহ এরকম পেশেন্ট পাই। আপনি আস্তে করে যখন তার লোয়ার কনজাংটিভাটা দেখলেন যে পেশেন্ট হচ্ছে অ্যানিমিক, আপনি হিস্ট্রি নিতে গিয়ে দেখলেন পেশেন্ট মেনুরাজিয়ার হিস্ট্রি আছে, তাহলে দেখেন তার মেনুরাজিয়ার কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে পেশেন্টের এই উইকনেস, ল্যাসিটিউড, ম্যালিস, দুর্বলতা, কাজ করার যে এনার্জি পাচ্ছেন না। তাহলে দেখেন এই সিম্পল মেনস্ট্রুয়াল হিস্ট্রির সাথে আপনার ডায়াগনোসিসের একটা অ্যাসোসিয়েশন চলে আসছে। এরপর আপনার পেশেন্টকে একটা CBC দিবেন, একটা PVF দিবেন, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া এস্টাবলিশ করার জন্যে। ক্লিয়ার? তাহলে এই হলো বিষয়টা। অবস্ট্রাকটিভ হিস্ট্রির মধ্যে আমরা কি করব? অবস্ট্রাকটিভ হিস্ট্রির মধ্যে আমরা পেশেন্টের হচ্ছে আমরা যেটা করি প্যারা গ্র্যাভিটা এটা নেই, তারপরে এজ অফ লাস্ট চাইল্ড, এবং অবশ্যই পেশেন্টের কোনো অ্যাবর্শন, মিসক্যারেজ, স্টিল বার্থ এগুলো আছে কি না। আমরা যখন আপনাদেরকে ওই ডেভিডসন পড়াবো ইনশাল্লাহ তখন দেখবেন যে ফ্রিকুয়েন্টলি যদি এরকম মিসক্যারেজ হয় এবং তার সাথে একটা ডিজিজের অ্যাসোসিয়েশন আছে, সেটা হলো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, APS। ঠিক আছে? এখানে ফ্রিকুয়েন্টলি মিসক্যারেজের একটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সও আপনাকে একটা ক্লু দিবে। ক্লিয়ার? তাহলে আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে কী নিচ্ছি, যে MP/MC এটা নিচ্ছি, তারপর লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এটা আমরা নিচ্ছি LMP। তাহলে এটা নিয়ে আমি কি বুঝবো, যে আমার কাছে একজন পেশেন্ট আসলেন যে পেশেন্টের তলপেটে তীব্র ব্যথা, আমি পেশেন্টের বিপি চেক করে দেখছি বিপি পাচ্ছি না, পেশেন্ট শকে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, অথবা পেশেন্ট তো শকে আছে, আমার সাথে কমিউনিকেট করতে পারছেন না, পেশেন্টের হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম ওনার লাস্ট মানে যে LMP কবে ছিল। যদি দেখি যে এটা 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তার মানে আমাকে অবশ্যই বুঝতে হবে, আমার মাথায় একটা সাসপিশন রাখতে হবে যে এটা রাপচার্ড ইকটোপিক প্রেগনেন্সি কিনা। আমি আর্জেন্ট একটা প্রেগনেন্সি টেস্ট করব বেড সাইডে।
ক্লিয়ার? তাহলে এই যে দেখেন একটা হিস্ট্রি যদি আপনি না নেন তাহলে আপনি রাপচার্ড ইক্টোপিক প্রেগনেন্সিকে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হিসেবে রেখে দিবেন, পেশেন্ট আলটিমেটলি হেমোরেজিক ইন্টারনাল ব্লিডিংয়েই পেশেন্ট মারা যাবে, আল্লাহ না করুক। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় কেয়ারফুলি থাকতে হবে, ঠিক আছে? এজ অফ ম্যানার্কিও নিতে পারেন, কারণ এজ অফ ম্যানার্কিটা যদি আর্লি হয় অথবা ডিলেইড হয়, হ্যাঁ, সেকেন্ডারি অ্যামেনোরিয়া হতে পারে, প্রাইমারি অ্যামেনোরিয়া হতে পারে, এগুলো আপনাদেরকে বিভিন্ন ডিজিজের দিকে লিড করবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মানে তার হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, এস্ট্রোজেন টেস্টোস্টেরন এগুলোর কোনো ইমব্যালেন্স আছে কিনা, ডিসহারমোনি আছে কিনা, এটা আপনাকে ইন্ডিকেট করবে। তাহলে এই বিষয়গুলো দেখেন সব কিছু এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে। আমরা আপনাদেরকে আলহামদুলিল্লাহ ব্রিফলি একটু লজিক কোনটা কেন নিব এটা বলার চেষ্টা করলাম, কারণ কেনটার আনসার যদি আপনার মাথায় না থাকে আসলে আপনার মাথায় পয়েন্টগুলোও থাকবে না, ক্লিয়ার? তো এই হলো আসলে আমাদের মূলত বিষয়গুলো। তাহলে আমরা এই হিস্ট্রিগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকবো ইনশাল্লাহ। তো এরপরে আসেন, এখানে সবগুলো লেখা আছে আলহামদুলিল্লাহ, আপনারা একটু পড়ে নেবেন সময় থাকলে আর কি, জাস্ট রিডিং দিবেন, এগুলো কিন্তু মুখস্থ না, মুখস্থ হচ্ছে আমি যেগুলো ফোকাস করছি সেগুলো, ক্লিয়ার? আর এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি যে অ্যালার্জিক হিস্ট্রি, তারপরে ইমিউনাইজেশন হিস্ট্রি, কারণ একটা পেশেন্ট যদি ছোটোবেলায় সে ঠিকঠাকভাবে ইপিআর শিডিউলগুলো না নেয় তাহলে আমার মাথায় থাকবে তার মিজেলস, টিটানি এগুলা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটাকে কী বলে ইনফ্লুয়েঞ্জা, মানে বিভিন্ন হ্যাপাটাইটিস, তারপরে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো তার হওয়ার একটা রিস্ক থাকবে, হ্যাঁ, যদি পেশেন্ট ইপিআর শিডিউল ভালোভাবে না নিয়ে থাকে। আর যদি পেশেন্ট ওয়েল ইমিউনাইজড উইথ ইপিআর শিডিউল অ্যান্ড কোভিড ভ্যাকসিনেশন, অবশ্যই স্যাররা এখন মানে চুপ করে থাকে যে আপনি শুধু ইপিএ বললে স্যাররা এখন স্যাটিসফাইড না, কোভিড-19 ভ্যাকসিন পেয়েছে কিনা, কত ডোজ পেয়েছে, বুস্টার পেয়েছে কিনা, এই জিনিসগুলো সহ উল্লেখ করতে হবে। পেশেন্ট ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি পেয়েছে কিনা, পেশেন্টের রিকারেন্ট ব্লাড ট্রান্সফিউশন পেলে বুঝতে হবে তার কোনো আন্ডারলাইং, তার কোনো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, যেমন হচ্ছে তার কি হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, লিউকেমিয়া হতে পারে, হ্যাঁ, তার অথবা বিভিন্ন সিকল সেল ডিজিজ হতে পারে, এগুলো ইন্ডিকেট করে। তারপরে যেই পেশেন্টটার রিকারেন্ট এরকম ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে তার কিন্তু ব্লাড ট্রান্সফিউজ করতে গেলে হাইপার সেন্সিটিভিটি হওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ রিকারেন্ট ব্লাড ট্রান্সফিউশন করলে বিভিন্ন মাইনর অ্যান্টিজেনের প্রতি ওই পেশেন্টের কি হয়, সেন্সিটাইজেশন ডেভেলপ করে, অ্যালো অ্যান্টিবডি ডেভেলপ করে, ফলে সেখানে তার ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশন হওয়ার সম্ভাবনা অন্যান্যদের চাইতে বেশি। এবং যেই পেশেন্টটা রিকারেন্ট ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে তার বডিতে যদি আপনি কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট করেন তাহলে ওই ট্রান্সপ্ল্যান্টটা রিজেকশন হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তাহলে দেখেন এই জিনিসটা হিস্ট্রিটা নেওয়ার পরে আপনার মাথায় থাকবে আচ্ছা পেশেন্টের এই রিস্ক আছে, আমাকে এই প্রিকশন নেওয়া উচিত। তারপরে রিকারেন্ট ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে এখানে রিস্ক হচ্ছে পেশেন্টের হেমাটোজেনাস যে সকল ইনফেকশন ছড়ায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, হ্যাঁ, ভিডিআরএল, এই জিনিসগুলো মানে তার পেশেন্টের হতে পারে, এগুলো আমার মাথায় থাকতে হবে যে পেশেন্টের এই কমপ্লেন হতে পারে বা এই কনসিকুয়েন্স থাকতে পারে, ক্লিয়ার? তারপরে অ্যালার্জিক হিস্ট্রিটা তো বললাম, অ্যালার্জিক হিস্ট্রিটা আমরা ফ্রিকুয়েন্টলি পাই, যেমন পেশেন্টের পেনিসিলিন, হ্যাঁ, অথবা পেনিসিলিন ছাড়াও যে কোনো অ্যান্টিবায়োটিকের প্রতি, ইভেন এই হাইপার সেন্সিটিভিটা স্টিভেন জনসন, যেমন কার্বামাজেপিন, স্টিভেন জনসন সিন্ড্রোম নিয়ে পেশেন্ট আইসিইউতে চলে যায়, এরকম হিস্ট্রি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি যদি হিস্ট্রিটা না নেন, আপনি আবার যদি কার্বামাজেপিন দেন, তাহলে এটা তো একটা লিটারালি ক্রাইম করছি আমরা, ক্লিয়ার? তাহলে এই যে অ্যালার্জিক হিস্ট্রি মানে ফুড অ্যালং উইথ ড্রাগ, স্পেশালি ফর দ্য ড্রাগ, এটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং প্রেসক্রিপশনের উপরে লিখে রাখতে হবে পেশেন্ট ইজ হাইপার সেন্সিটিভ টু ন্যাপ্রক্সেন, অথবা পেশেন্ট ইজ হাইপার সেন্সিটিভ টু পেনিসিলিন, এভাবে, অথবা সেফালোস্পিরিন, এরকম আপনাকে লিখে রাখতে হবে, তাহলে পরবর্তী চিকিৎসক তিনি এটা জানবেন, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ একটু অ্যালার্ট থাকবো ইনশাল্লাহ। তাহলে এই হলো ওভারঅল আমাদের যে হিস্ট্রি টেকিংয়ের মেইন পয়েন্টগুলো। এবং এখন আমরা একটু ম্যাকলিওড থেকে আপনাদেরকে একটু জাস্ট রিক্যাপ করে দিব ইনশাল্লাহ। আমরা ম্যাকলিওডে আলহামদুলিল্লাহ যা আছে অলরেডি সব বলে ফেলেছি, আমরা জাস্ট আপনাদেরকে ম্যাকলিওডের কোন জায়গাটা আপনারা একটু পড়বেন সেগুলো আমরা একটু ইনশাল্লাহ মানে ক্যাচ আপ করে দিব ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ। শুরু করি যে জেনারেল আসপেক্টস অফ হিস্ট্রি টেকিং। আমরা আলহামদুলিল্লাহ অলরেডি এগুলো সব বলে ফেলেছি, একটু জাস্ট আপনাদেরকে ম্যাচ করিয়ে দিই। তো দেখেন, হিস্ট্রি টেকিংয়ের সময় আপনার মাথাটা খুব ঠান্ডা থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এবং মনে রাখবেন ইনশাল্লাহ এটা একটা আর্ট, এ কারণে বলাই হয় যে আর্ট অফ হিস্ট্রি টেকিং। তো এটা প্রথমে দেখবেন আপনি যখন প্রথমবার হিস্ট্রি নেবেন দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, বাট ইভেন তারপরও আপনি এক্স্যাক্ট ইনফরমেশনটা পেশেন্ট থেকে এক্সট্রাক্ট করতে পারছেন না।
কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম আপনি যখন হিস্ট্রি নিতে নিতে দেখবেন ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন যে পেশেন্টকে কীভাবে লিড দিতে হবে, কীভাবে তাকে সে যদি ট্র্যাকের বাইরে চলে যায় তাকে কীভাবে জেন্টলি ট্র্যাকে নিয়ে আসতে হয়, কোন সিমটমের জন্য কী প্রশ্ন করতে হবে, এগুলো উইথ দ্য প্যাসেজ অফ টাইম আপনি শিখে যাবেন। এবং এক্স্যাক্টলি এই কথাটা আমি আমার ফার্স্ট লেকচারের প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। দেখেন ম্যাকলিউডও সেটা বলা হচ্ছে যে উইথ এক্সপেরিয়েন্স ইউ উইল রিফাইন ইউর কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টিং সিমটমস ইউজিং এ মেন্টাল লিস্ট অফ পসিবল ডায়াগনোসিস। তো এই যে এটা সময়ের সাথে সাথে হবে, এটা একদিনের বিষয় না, এবং আমি বলেছি এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার ইমপ্রুভমেন্ট প্রয়োজন। ক্লিয়ার? ওকে, এখন আসেন তাহলে আমরা দেখি যে আপনি ঠান্ডা মাথায় হিস্ট্রিটা নেবেন। মোটামুটি মিনিমাম আপনাকে 30 মিনিটস ইভেন 40 মিনিটস পর্যন্ত আপনাকে সময় প্রথম দিতে হবে। পরে আপনার চেষ্টা থাকবে এটা 15 to 20 মিনিটসের মধ্যে নিয়ে আসার ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো বিষয়টা। তাহলে আপনাকে একটা সাফিসিয়েন্ট টাইম পেশেন্টকে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই হিস্ট্রি টেকিংটা শুরু করবেন কিভাবে, ওই কথাগুলো আমরা আমাদের ফার্স্ট লেকচারে যে ক্লিনিক্যাল যে এনকাউন্টার নিয়ে কথা বলেছি ওইটাই হলো হিস্ট্রি টেকিং শুরু করার বিভিন্ন নর্মস নিয়ে আমরা কথা বলেছি। ক্লিয়ার? তাহলে আপনার কনসালটেশন শুরু করার পূর্বে ঠিক সুন্দর করে আপনার পরিচয় দিবেন, হ্যাঁ, পেশেন্টের নামটা জানবেন, ওইভাবে আমাদের যে ক্লিনিক্যাল এনকাউন্টারটা যেভাবে মেনটেন করা সেভাবে আপনি মেনটেন করবেন, যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছি। ক্লিয়ার? এখন আসেন যে ইউজিং ডিফারেন্ট স্টাইল অফ কোয়েশ্চেন্স। দেখেন প্রথমে আমি আমার এই যে যখন আমরা আমাদের সিএমসি লেকচার নোটটা পড়াচ্ছিলাম তখন আপনাদেরকে বলেছি আপনার পেশেন্টের প্রথম কোশ্চেনটা কী হবে যে when did you first notice something wrong and how did it start? তাহলে দেখেন যে আপনি সর্বপ্রথম কখন অসুস্থতা বোধ করছেন, কথাটা হচ্ছে এটা, এবং এটা কিভাবে শুরু হলো, অর্থাৎ মুড অফ অনসেট। তাহলে প্রশ্নটা কী হবে যে বাবা আপনি আমার কাছে আজকে এই মুহূর্তে কী কষ্ট নিয়ে আসছেন, কী অসুবিধা হচ্ছে, আমাকে একটু শুরু থেকে খুলে বলুন। তাহলে কথাটা হবে এইভাবে, জাস্ট আর কিছু না। ক্লিয়ার? তাহলে এই যে আমি প্রথমে পেশেন্টকে ছুড়ে দিলাম একটা কথা, তারপর আমি একদম অ্যাক্টিভলি শুনবো, মানে এই যে টেল মি মোর, পেশেন্ট আমাকে বলতে বলতে চুপ হয়ে গেছে, আমি 3 মিনিট, স্যাররা বলেন 3 মিনিট কোনো ইন্টারাপশন করবে না, পেশেন্টকে বলতে দিবেন, তারপর টেল মি মোর, আরও বলুন, এভাবে। তারপরে সেখান থেকে আপনি কিছু লিড কোয়েশ্চেন নিয়ে নেবেন যেগুলো আমি ইন ডিটেলস আমার শিটে পড়িয়েছি, আমি আর এখন আর বারবার রিপিট করে সময় নষ্ট করছি না। ক্লিয়ার? তাহলে এই সবগুলো কথা আমি আপনাদেরকে বলেছি। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে পেশেন্ট থেকে একটা ডিসক্রিপশন শুনবো, তারপরে আমরা পেশেন্টকে বিভিন্ন ওপেন কোয়েশ্চেন করব, ওপেন কোয়েশ্চেন থেকে আমরা আস্তে আস্তে ক্লোজড কোয়েশ্চেনের দিকে যাব। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো এখানে বলা হচ্ছে। দেখেন যে প্রথমে আমরা ওপেন কোয়েশ্চেন করব, তারপরে ক্লোজ কোয়েশ্চেন। এই যে দেখুন, এই যে প্রথমে ওপেন কোয়েশ্চেন। ক্লিয়ার? তারপরে আমরা ধীরে ধীরে ক্লোজ কোয়েশ্চেনের দিকে যাব। এই যে, তাহলে আমি যদি এটা একটা এক্সাম্পল দিই যে বাবা আপনার কী অসুবিধা হচ্ছে, রোগী বললো যে স্যার আমার বুকে ব্যথা। ঠিক আছে, এবার আমি আপনার বলবো যে আপনার বুকে ব্যথাটা নিয়ে আমাকে আরেকটু খুলে বলুন। রুগী আমাকে বলছে যে স্যার বুকে এই যে ডান পাশে ব্যথাটা একটু চিনচিন করে, এটা মানে খাওয়ার পরে একটু বেশি লাগে, এবং এটা একটু মানে রেস্ট নিলেও আসলে তেমন একটা কমে না, বাট অ্যান্টাসিড অথবা গ্যাসের বড়ি খেলে একটু সামান্য একটু আরাম লাগে, কিন্তু পুরোপুরি কমে না। এটা বলে চুপ হয়ে গেছে। এখন আমি প্রশ্ন করব যে আপনার ব্যথাটা কোনো দিকে যায় কি না। দেখেন প্রশ্নটা আমি করছি এটা হচ্ছে রাইট ওয়ে, কিন্তু আপনি যদি বলেন আপনার ব্যথাটা কি বামে যায়, আপনার ব্যথাটা কি ডানে যায়, আপনার ব্যথাটা কি পিঠের দিকে যায়, তাহলে এটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ক্লোজ কোয়েশ্চেনটা পরের দিকে। তাহলে প্রশ্নটা করতে হবে কি যে ইজ দেয়ার এনি রেডিয়েশন অফ ইউর পেইন, মানে হচ্ছে আপনার ব্যথাটা কি আশেপাশে কোনো দিকে যায়, এভাবে বলবেন। আপনি বলে দিবেন না এটা কি পিছনে যায়, এটা কি ডানে যায়, এটা কি নিচে যায়, এভাবে তাকে ক্লোজ করে দেওয়া যাবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে আপনার ব্যথার সাথে কি বমি হয়, এটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন, এটা রং ওয়ে। আপনি বলবেন আপনার ব্যথার সাথে বাবা আর কী কী অসুবিধা আপনি লক্ষ্য করছেন। তাহলে দেখেন এটা হচ্ছে একটু ওপেন কোয়েশ্চেন। তারপরে যখন বললো যে স্যার হ্যাঁ আমার ব্যথার সাথে বমি হয়েছে, এবার আপনি ক্লোজ কোয়েশ্চেন করেন, বমি কয়বার হয়েছে, এটা ক্লোজ কোয়েশ্চেন। তারপরে বমির সাথে কোনো কিছু কি গেছে, রুগী বুঝতেছে না, এবার আপনি তাকে ক্লোজ কোয়েশ্চেন করেন, বমির সাথে কি রক্ত দেখতে পেয়েছেন কিনা, তাহলে এই যে ক্লোজ কোয়েশ্চেন করে দিচ্ছে। তারপরে বলে হ্যাঁ স্যার গেছে, তারপর আবার জিজ্ঞেস করেন রক্ত কতটুকু গেছে, আধা চামচ 1 চামচ, এই যে ক্লোজ। তাহলে প্রথমে আমরা ডিসক্রিপশন, তারপর ওপেন কোয়েশ্চেন, তারপরে ক্লোজ কোয়েশ্চেন, এই সিকোয়েন্সে আপনি আস্তে আস্তে পেশেন্টকে লিড করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি অলরেডি আলহামদুলিল্লাহ অনেকবার বলেছি, এগুলো এখানে আপনাদের
লেখা আছে ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে সিমটম ওয়াইজ আপনাদেরকে কোয়েশ্চেনগুলো সাজাতে হবে, যেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারগুলোতে ধাপে ধাপে ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। অর্থাৎ একজন পেশেন্ট কাশি নিয়ে আসলে আমি কী কী জিজ্ঞেস করবো, একজন পেশেন্ট স্পুটাম নিয়ে আসলে আমি কী কী জিজ্ঞেস করবো, শ্বাসকষ্ট আসলে কী জিজ্ঞেস করবো, চেস্ট পেন আসলে কী জিজ্ঞেস করবো, অ্যাবডোমিনাল পেইন কোন রিজিয়নে হলে কী জিজ্ঞেস করবো, কী মাথায় চিন্তা করবো, এগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ ওয়াইজ ম্যাকলিওড সাথে হচ্ছে আমরা টালিস থেকে আপনাদেরকে, টালিতে হিস্ট্রি পয়েন্টগুলো খুব সুন্দর করে আছে। তো আমরা হিস্ট্রি টেকিংয়ের জন্য পুরোপুরি ম্যাকলিওড বেসিস করতে পারছি না, কারণ ম্যাকলিওড অ্যাডিকুয়েট ইনফরমেশনটা নাই বলে আমার মনে হচ্ছে। বাট এক্সামিনেশনের জন্য ম্যাকলিওড ইজ এনাফ, এবং আগে আপনারা ম্যাকলিওডটাই কভার করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, যারা পারবেন তারা টালিটা কিনে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। এগুলো এখানে একটু লেখা আছে, আপনারা দেখবেন। এই যে পেইনের ইলাবোরেশন, যেটা আমি আমার লেকচারে বলেছিলাম, এই যে সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েটেড সিমটমস, টাইমিং বলতে বোঝাচ্ছে ডিউরেশন, হ্যাঁ, কোর্স, প্যাটার্ন, অর্থাৎ এটা ইন্টারমিটেন্ট, পারসিস্টেন্ট নাকি ফ্লাকচুয়েটিং, দিনে কয়বার হয়, তার পিকে কয়বার হয়, এগুলো, হ্যাঁ। তারপরে এক্সাসারবেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, সিভিয়ারিটি, এটা আপনাদেরকে বলেছি 1 to 10 একটা স্কেলিং করে আমরা বের করে নিই। ঠিক আছে, ওকে। তো এই বিষয়গুলো এখানে বারবার বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আসেন এই বক্সটা নিয়ে একটু কথা বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ এটা শোনার চেষ্টা করব। এটা হলো, মনে করেন আমার কাছে আমার একজন পেশেন্ট আসলেন, তার কমপ্লেনটা হলো রেসপিরেটরি কমপ্লেন, যে স্যার আমার 3 দিনের একটা জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে, সাথে আমার একটা কাশি আছে, কাশির সাথে অল্প অল্প কফ যায়, কফের কালার হচ্ছে একটু হলদে, মাঝে মাঝে এটা সবুজ কালারও হয়, এবং গত একদিন থেকে আমার একটু বুকে ব্যথাটা কাশি দিলে অথবা বড় শ্বাস নেওয়ার সময় বেশি লাগে, মনে হয় কেউ যেন মানে চাকু দিয়ে, ছুরি দিয়ে আমার বুকের মধ্যে ঘাই দিচ্ছে। ও আমার এই কথা শুনে আপনারা বুঝে গেছেন এটা হলো কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বা ক্যাপ, আমি বুঝাতে চাচ্ছি। ওকে, ফাইন। এখন প্রশ্ন হলো, আমার রোগীর নিউমোনিয়া আমি বুঝে গেছি, এটাতে আমার কাজ না। একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, অর্থাৎ আপনারা এখন সবাই মেডিসিনের লোক, একজন মেডিসিনের স্টুডেন্ট অথবা ডক্টরের কাজ হলো যে টানেল ভিশন করা যাবে না, যে পেশেন্টের এটা নিউমোনিয়া, ব্যাস আমার কাজ হয়ে গেছে, এটা তো নিউমোনিয়া। কিন্তু ইউ হ্যাভ টু সার্চ দ্য আদার ইলনেস অফ ইউর পেশেন্ট, মানে তার এটা ছাড়া আর কোনো সমস্যা আছে কিনা, বডিতে অন্য কোনো জায়গায় সমস্যা আছে কিনা। এমন হতে পারে না তার এই নিউমোনিয়াটা ম্যালিগনেন্সির কারণে কোনো একটা ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়েছে, তাহলে তার ম্যালিগনেন্সির এই যে লাং ম্যালিগনেন্সি, এটা যদি স্মল সেল কার্সিনোমা হয়, হতে পারে না তার এটার জন্য বিভিন্ন প্যারানিউপ্লাস্টিক ফেনোমেনা থাকতে পারে, হতে পারে না, এটা হতে পারে। আবার অথবা তার পেশেন্টের এটা যদি হাইপার ক্যালসিমিয়ার অ্যাসোসিয়েশন থাকে, সেটা হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এটা যদি কার্সিনোয়েড টিউমার হয়, সেখান থেকে আপনি আদার্স যে সকল ফিচার, সিস্টেমিক ম্যানিফেস্টেশন, সেগুলো আপনাকে সার্চ করতে হবে। এই কারণে পেশেন্ট যেই সিস্টেমের সমস্যা বলবে, সেটাকে আমরা ডিটেলস ক্ল্যারিফাই করব, ইলাবোরেট করব, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস নিব, এবং হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের নিচের দিকে আমরা একটা কথা বলি। সাপোজ আমি এই কমপ্লেন সবগুলো আমরা describe করলাম, according to my patient statement he was relatively well 3 days back, then he gradually developed a fever which is high grade in nature, maximum recorded temperature is 102 degree Fahrenheit, etc etc। এইভাবে বলে আমি বলে তারপর আমি কি বলবো, অন সিস্টেমিক এনকোয়ারি, মানে আমি স্যারকে বলতে চাচ্ছি যে স্যার আমি শুধুমাত্র তার লাংসের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, আমি তার পুরো বডি সার্চ করেছি। কিভাবে? অন সিস্টেমিক এনকোয়ারি, মাই পেশেন্ট হ্যাজ নো কমপ্লেইন অফ চেস্ট পেইন। ধরুন, মানে বুঝাতে চাচ্ছি আমার পেশেন্ট তো চেস্ট পেন আছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে অন সিস্টেমিক এনকোয়ারি হি হ্যাজ নো এক্সারশনাল চেস্ট পেন, মানে এটা হার্ট রিলেটেড না, হ্যাঁ। তারপর হচ্ছে হি হ্যাজ নো হিস্ট্রি অফ ইনডাইজেশন অর হার্ট বার্ন, and his bowel and bladder habit is normal, there is no urgency, frequency and hesitancy, হ্যাঁ। তাহলে এই যে এগুলো বলে প্রত্যেকটা সিস্টেমকে আপনাকে একটু এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন আপনি পেশেন্টকে, মানে তার হার্ট ভালো আছে কিনা এটা জানার জন্য কয়েকটা প্রশ্ন করতে হবে, যে আপনার কি বুকে ব্যথা আছে, যেই বুকে ব্যথাটা হাঁটাহাঁটি করলে বাড়ে, বিশ্রাম করলে কমে, মানে আপনার মাথায় এটা থাকতে হবে, কারণ বুকে ব্যথা তো অনেক কারণে হতে পারে। ঠিক আছে, তারপরে হলো, এমনকি কখনো হয়েছে যে রাতের বেলা হঠাৎ শ্বাসকষ্টে উঠে বসে গেছেন এবং মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছিল, অর্থাৎ পারক্সিজমাল নকচার্নাল ডিসপনিয়া, যেটা হার্টের ফেভারে যায়। ঠিক আছে, তারপরে পেশেন্টের অর্থোপনিয়া আছে কিনা, তাহলে এগুলো থাকলে আপনাকে বুঝতে হবে পেশেন্টের কার্ডিওভাস্কুলার কোনো কম্প্রোমাইজেশন আছে কিনা। রেসপিরেটরি কমপ্লেন তো আপনারা বললামই, শর্টনেস অফ ব্রেথ, কাফ,
তারপরে স্পুটাম, হ্যাঁ, তারপরে কাশির সাথে রক্ত যাওয়া, হেমোপটাইসিস, এগুলো যায় কিনা। এবং অবশ্যই অবশ্যই বারবার বলছি, এটা আপনাদের ছুটে যাবে, আমাদেরও টিল নাও এখনও মাঝে মাঝে ছুটে যায় তাড়াহুড়া করতে গেলে, সেটা হলো হিস্ট্রি অফ, এটা একটু লিখে রাখেন, এই ভুলটা করা যাবে না। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কোনো মেডিকেল টার্ম ইউজ করবেন না। যেমন আপনি এখানে হেমোপটাইসিস বলবেন না, আপনি বলবেন কাফিং অফ ব্লাড। আপনি হেমাটেমিসিস বলবেন না, আপনি বলবেন ভমিটিং অফ ব্লাড। আপনি হেমাটোকেজিয়া বলবেন না, আপনি বলবেন প্যাসেজ অফ ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। কথাগুলো এইভাবে বলবেন। কিন্তু স্যালিয়েন্ট ফিচারে যদি স্যার বলে যে স্যালিয়েন্ট ফিচারটা তুমি আমাকে বলো, স্যালিয়েন্ট ফিচার বলার সময় আপনি মেডিকেল টার্ম ইউজ করতে পারবেন, যেমন মাই পেশেন্ট হ্যাজ নো হিস্ট্রি অফ হেমোপটাইসিস, হেমাটোকেজিয়া, ম্যালিনা, এভাবে বলতে পারবেন। ক্লিয়ার? তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এক জিনিস, এবং ওই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটার মধ্যেই যখন আপনি মেডিকেল টার্ম ইউজ করবেন, কনসাইজ করে একটা সামারি হিসেবে কেস প্রেজেন্ট করবেন স্যারকে, সেটা হবে স্যালিয়েন্ট ফিচার, অ্যান্ড ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দ্য মেডিকেল টার্মিনোলজি। ক্লিয়ার? তাহলে এই হলো বিষয়টা। তাহলে দেখেন, তাহলে এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো আছে কিনা এটা জানার জন্য আপনাকে কয়েকটা প্রশ্ন পেশেন্টকে করতে হবে, এগুলো হলো এটা। তারপর রেসপিরেটরি সিস্টেমের কোনো ঝামেলা আছে কিনা, যেমন আমার পেশেন্ট আমার কাছে আসলো, তার উইকনেস, যে ডান হাতে পায়ে শক্তি পায় না, তাহলে তার লাংসটা ভালো আছে কিনা এটা জানার জন্য আমি তাকে এই কয়েকটা প্রশ্ন করবো। আপনার কি কোনো শ্বাসকষ্ট হয়, আপনার কি কাশি আছে, কফ যায়, কাশির সাথে কখনো রক্ত গেছে, তাহলে এই প্রশ্নগুলো আমি করে বুঝবো যে তার রেসপিরেটরি সিস্টেম ওকে আছে। যে তারপরে তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম ওকে আছে কিনা এটা জানার জন্য আমি তাকে এই কোয়েশ্চেনগুলো করবো। ইনডাইজেশন আছে কিনা, হার্ট বার্ন আছে কিনা, বাউল হ্যাবিট। বাউল হ্যাবিট বলতে তার কনস্টিপেশন, ডায়রিয়া, অথবা এরকম কোনো অ্যাবডোমিনাল ব্লটিং, ডিস্টেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে কি বলে, ইনডাইজেশন, এগুলো আছে কিনা, বদহজম আছে কিনা। ক্লিয়ার? তারপরে হলো আমরা জেনিটো ইউরিনারি সিস্টেম ভালো আছে কিনা এটা জানার জন্য জিজ্ঞেস করবো যে আপনার প্রস্রাব করতে কষ্ট হয় কিনা, রাতে প্রস্রাব করতে উঠতে হয় কিনা, কয়বার উঠতে হয়। যেমন যেই পেশেন্টটা বয়স্ক, রাতের প্রস্রাব করতে বারবার উঠতে হয়, পেশেন্ট হচ্ছে মেল, তার মানে তার বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আছে কিনা। পেশেন্টের রাত্রে প্রস্রাব করতে উঠতে হয়, আপনারা জানেন নক্সিউরিয়া ইজ দ্য আর্লিয়েস্ট সিমটমস অফ সিকেডি। পেশেন্টের ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, এবং গত 3-4 মাস যাবত পেশেন্টের রাতে বারবার প্রস্রাব করতে হয়। তার মানে এটা দুইটা কারণে হতে পারে, ডায়াবেটিস মেলাইটাসের কারণে পলিউরিয়া হচ্ছে, অথবা তার কোনো সিকেডি ডেভেলপ করছে কিনা, অথবা ইউটিআইয়ের কারণে এগুলো হতে পারে। তারপরে পেশেন্টের আর্জেন্সি, যে প্রস্রাব ধরছে, বারবার প্রস্রাব করতে যায়, এই মাত্র প্রস্রাব করে আসছে, মনে হচ্ছে প্রস্রাব ক্লিয়ার হলে আবার যাবে, তাহলে এই যে একটা তার আর্জেন্সি, এটাকে বলে আর্জেন্সি। ঠিক আছে? ফ্রিকুয়েন্সি এগুলোকে বলে। আর হেজিটেন্সি, মানে হেজিটেন্সি হচ্ছে প্রস্রাব করতে গেছে, প্রস্রাব স্টার্ট করবে কিন্তু প্রস্রাব বেরোচ্ছে না, তাহলে এই যে একটা হেজিটেন্সি, এগুলো সাধারণত বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে হয়ে থাকে, অথবা নিউরোজেনিক বিভিন্ন কজেও হতে পারে। তারপরে স্কেলেটাল কজে তার কোনো জয়েন্ট পেন আছে কিনা, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পা দিতে পারে না, জয়েন্ট স্টিফনেস, জয়েন্ট পেইন, এগুলো আছে কিনা একটু জিজ্ঞেস করতে হবে। হাতে পায়ে ব্যথা, চুল আঁচড়াতে অসুবিধা হয় কিনা, বসা থেকে দাঁড়াতে অথবা শোয়া থেকে বসতে কোনো কষ্ট হয় কিনা, এগুলো জিজ্ঞেস করে আপনাকে মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্টটা করতে হবে। এন্ডোক্রাইন সিস্টেমে মনে রাখবেন আমরা 3-4টা জিনিস একটু বেশি জানতে চাই। 1 নম্বরে ডায়াবেটিস মেলাইটাসের ফিচারগুলো আছে কিনা, যেমন পলিফ্যাজিয়া, পলিইউরিয়া, এগুলো আছে কিনা, পেশেন্টের রিকারেন্ট ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে? তারপরে তার কোনো মাথা চক্কর দিয়ে পড়ে যায় কিনা, কখনো হাইপোগ্লাইসেমিক অ্যাটাক আছে কিনা, এগুলো জানতে হবে। তারপরে তার হচ্ছে এটাকে আমরা কি বলি, যে ডায়াবেটিস ইনসিপিটাসের কোনো হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে? তারপরে তার কুশিং সিনড্রোমের সাইন সিমটমস আছে কিনা। হ্যাঁ, তারপরে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ এই যে কমনেস্ট যে হরমোনাল ইমব্যালেন্সগুলো হয়, এগুলো আপনাকে একটু এক্সক্লুড করতে হবে। এই যে বেশি ঠান্ডা লাগে কিনা, এই প্রশ্নটা এইভাবে করবেন যে যখন কারো ঠান্ডা লাগছে না কিন্তু আপনার ঠান্ডা লাগছে, এমন হয় কি? অথবা যখন কারো গরম লাগছে না কিন্তু আপনার গরম লাগছে, এমন হয় কি? অথবা এভাবে বলা যায় যে ঠান্ডার দিনে আপনার গরম লাগে, অথবা গরমের দিনে আপনার ঠান্ডা লাগছে, এরকম অনুভূতি হয় কিনা। তাহলে আমরা বুঝে ফেলবো তার হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম আছে কিনা। তারপরে নিউরোলজিক্যাল সিমটমের জন্য আপনার শরীরের কোনো পাশকে কখনো অবশ হয়ে গিয়েছিল, অর্থাৎ মুখ বেঁকে গেছে কিনা, হাতে পায়ে শক্তি কমে গেছিল কিনা, কখনো স্ট্রোক হয়েছিল কিনা, তাহলে এই হিস্ট্রিগুলো নিয়ে আপনাকে তার পুরো বডির যে আদার সিস্টেম সেগুলো অবশ্যই অ্যাসেস করতে হবে। তাহলে আমার পেশেন্টটা হতে পারে সে একজন রেসপিরেটরি কেস, বাট আপনাকে তার কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, জেনিটো ইউরিনারি, মাসকুলোস্কেলেটাল, এন্ডোক্রাইন, নিউরোলজিক্যাল, এগুলো ভালো আছে কিনা দেখতে হবে। আপনার পেশেন্ট হতে পারে তিনি হেমিপ্যারেসিস নিয়ে আপনার কাছে আসছেন, অর্থাৎ তিনি নিউরোলজিক্যাল একজন পেশেন্ট, বাট আপনাকে এক্সক্লুড করতে হবে তার এন্ডোক্রাইন সিস্টেম ওকে আছে কিনা, মাসকুলোস্কেলেটাল ভালো আছে কিনা, জেনিটো ইউরিনারি ভালো আছে কিনা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ভালো আছে কিনা, রেসপিরেটরি ভালো আছে কিনা, কার্ডিওভাস্কুলার ভালো আছে কিনা। দ্যাট মিনস ওভারঅল একটা হিউম্যান বডির প্রত্যেকটা সিস্টেম আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বা টপ মোস্ট প্রায়োরিটি পাবে আপনার পেশেন্ট যেই সিমটমগুলো বলছে ওই সিমটমটা
কোন সিস্টেম রিলেটেড ওই সিস্টেমটাকেই আপনি প্রথমে হাইলাইট করবেন, তারপরে 2-1টা ম্যান্ডেটরি কোয়েশ্চেন করে বাকি সিস্টেমগুলোকে আপনি গ্রসলি একটু অ্যাসেস করে যাবেন। ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে মূলত এটাই বোঝাতে চাচ্ছি, এটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার আসেন ড্রাগ হিস্ট্রি। এখানে সুন্দর করে যখন আমরা ড্রাগ হিস্ট্রি আপনাদেরকে পড়িয়েছিলাম আমাদের সিএমসির লেকচার নোট থেকে, তখন একটা ড্রাগের নেম কি, জেনেরিক নেম কি, তিনি কত ডোজে এটা পার ডে খেতেন, কত বছর যাবৎ খাচ্ছেন, অর্থাৎ ড্রাগ নেম, ডোজ, ডিউরেশন এবং তাকে কেন দেওয়া হয়েছিল। যেমন একজন পেশেন্ট, স্যার আমি এই অ্যাসপিরিন ওষুধটা খাই, আচ্ছা এটা আপনি কতটুকু করে খান, ডেলি কয়টা করে খান, একটা করে খাই, কত পাওয়ার, 75 পাওয়ার স্যার, ওকে ফাইন। এটা আপনাকে কে দিয়েছিল, কোনো ডক্টর দিয়েছিল না নিজে নিজে খাচ্ছেন, না ডক্টর দিয়েছিল, এটা কেন দিয়েছিল, মানে কি অসুবিধা হওয়ার পরে ডক্টর দেখানোর পরে ডক্টর আপনাকে এই মেডিসিনটা দিয়েছেন, যে স্যার আমার প্রায় সময় একটু দৌড়াদৌড়ি করলে বুকে ব্যথা লাগতো, চাপ লাগতো, এরপরে যখন ডক্টর দেখাইছি ডক্টর বিভিন্ন টেস্ট করে ওষুধটা দিয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন তার এই অ্যাসপিরিনের ইন্ডিকেশনটা ছিল স্টেবল অ্যানজাইনা, করোনারি আর্টারি ডিজিজ। তাহলে এইভাবে আপনাকে ড্রাগের হিস্ট্রিটা লিখতে হবে। এখন বলেন আসলে কি আমরা এটা করি? আমি নিজের চেম্বারে সবসময় করতে পারি না, কিন্তু যেটা আইডিয়ালি করা উচিত। আচ্ছা, এগুলোর জন্য খুব বেশি সময় প্রয়োজন আপনার, হ্যাঁ, আস্তে আস্তে এগুলো হয়ে যায়। বিশেষ করে এগুলো যদি আমরা ডিজিটালাইজড করতে পারি, যখন আমরা ইনশাল্লাহ টাইপিং করে করব, তখন এগুলো একটু ইজি হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তারপর আসেন পাস্ট মেডিকেল হিস্ট্রি, এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলেছি, এখানে আর সময় নষ্ট করছি না। ড্রাগ অ্যালার্জি নিয়ে কথা বলেছি। ক্লিয়ার? এখানে একটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে যখন পেশেন্টরা গ্রাম থেকে আসে, মফস্বল থেকে আসে, পেরিফেরি থেকে আসে, তখন অবশ্যই আপনাদেরকে নন প্রেসক্রাইব ড্রাগ হিস্ট্রি নিতে হবে। অর্থাৎ হোমিওপ্যাথি খায় কিনা, হার্বাল ওষুধ খায় কিনা, দেখবেন ওনারা প্রচুর লতা পাতার ওষুধ খায়, হার্বাল খায়, ফলে লিভার ফেলিউর নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। আমি এরকম একজন পেশেন্ট পেয়েছিলাম আমার ইন্টার্নশিপের শুরুর দিকে। পেশেন্ট এরকম প্রচুর বনাজি ওষুধ পাতা খেত, পরে আলটিমেটলি আসলে পেশেন্ট অ্যাকিউট লিভার ফেলিউর হয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে আমি শুধু আমি একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসছি, আমার মাথায় শুধু হ্যাপাটাইটিস ঘুরছে। নো, আপনার মাথায় এটা হ্যাপাটাইটিস হতে পারে, তার এটা হার্বাল মানে অর্থাৎ যে ড্রাগ ইনডিউসড কিনা, ঠিক আছে, র ম্যাটেরিয়ালস ইনডিউসড কিনা, অথবা পেশেন্টের এটা কোনো পয়জনিং ইনডিউসড কিনা, স্লো পয়জনিং কিনা, এই সব কিছু আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো মাথায় নিয়ে আমাদেরকে মানে কমন জিনিস প্রথমে থাকতে হবে, কমন থিংস হ্যাপেন্স কমনলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি, দেন আপনি অ্যাবনর্মাল জিনিসও মাথা হালকা করে আপনার মাথায় একটু টাচ থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। ক্লিয়ার? তাহলে এরপরে আসেন যে ফ্যামিলি হিস্ট্রি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলহামদুলিল্লাহ কথা বলেছি। এরপরে আসেন সোশিও ইকোনমিক হিস্ট্রি, এগুলো আমরা ডিটেলস কথা বলেছি। সো আমরা এখানে আর সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। তো এখানে একটা জেনেটিক্সের একটা চার্ট দেওয়া আছে, এটা এখানে দরকার নাই পড়া। মানে হচ্ছে এই যে কীভাবে প্যারেন্টস টু তার অফস্প্রিংয়ে আমাদের যে জেনেটিক ডিজিজগুলো কীভাবে আসে সেগুলো আমরা এখানে বলা হচ্ছে, এগুলো দরকার নেই এখানে, পরে আমরা ইনশাল্লাহ বলবো। তারপরে এগুলো আমরা বলেছি আপনাদেরকে পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্মোকিং, বেটেল নাট টেকিং, অ্যালকোহল ইনটেক, সেক্সুয়াল এক্সপোজার, এগুলো আপনাদেরকে একটু নিতে হবে। এখন এখানে আলাদা করে এই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে প্যাক ইয়ার আমরা কীভাবে হিসাব করব। খুব সিম্পলি বলি যে একজন পেশেন্ট মনে করেন 20 বছর যাবত তিনি স্মোকিং করেন। এখন আমার কাজ হচ্ছে এই 20 বছরের স্মোকিংটাকে 1 বছরে কনভার্ট করা। কথা বুঝাতে পারলাম? তাহলে কিভাবে? মনে করেন জাস্ট সিম্পলি বলি যে একজন পেশেন্ট তিনি দিনে 1 প্যাকেট করে সিগারেট খান, দিনে 1 প্যাকেট করে সিগারেট খান এবং এরকম গত 1 বছর যাবৎ খাচ্ছেন। তাহলে এটাকে আমরা বলবো 1 প্যাক ইয়ার, অর্থাৎ 1 প্যাকেট করে প্রতিদিন খায় 1 বছর যাবৎ। ক্লিয়ার? এটাই হলো 1 প্যাক ইয়ার। এখন আসেন একটা প্যাকেটের মধ্যে কয়টা স্টিক থাকে? 20টা স্টিক থাকে, 20টা স্টিক থাকে। ঠিক আছে? তাহলে এই 1 প্যাক ইয়ারকে আমরা দুইভাবে বলতে পারি, যে প্রতিদিন 1 প্যাকেট করে খায় এবং এরকম খাচ্ছে গত 1 বছর যাবৎ। অথবা 1 প্যাকেট না বলে বলবো কি, প্রতিদিন 20টা করে সিগারেট খায় এবং এরকম খাচ্ছে 1 বছর যাবৎ, অর্থাৎ প্যাকেটের জায়গায় জাস্ট 20টা বলে দিলাম। ক্লিয়ার? ওকে ফাইন। এখন দেখেন, যদি একজন পেশেন্ট আপনার কাছে আসলো যে উনি দিনে 15 সিগারেটস এ ডে, আমার পেশেন্ট দিনে 15টা করে স্টিক খায় এবং এরকম উনি খাচ্ছেন গত 40 বছর ধরে, তাহলে আমরা কি করব? দিনে কয়টা স্টিক খায়, এই যে নাম্বার অফ সিগারেট পার ডে, তাহলে এই যে আমরা লিখলাম 15টা খায়, এই যে 15 ইন্টু কত বছর ধরে খাচ্ছে, এটা দিয়ে 40টাকে গুণ করলাম, ডিভাইডেড বাই 20। এটা হচ্ছে ওই যে 1 প্যাকেটে
কয়টা থাকে ওটা দিয়ে ভাগ করব, কারণ আমরা প্যাকেটে কনভার্ট করছি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের ভ্যালু? 30 প্যাক ইয়ার। তাহলে দেখেন 30 প্যাক ইয়ার মানে কি? দেখেন 30 প্যাক ইয়ার মানে হলো আমার এই পেশেন্ট একদিনে 30 প্যাকেট সিগারেট খায় এবং এরকম 1 বছর যাবত। একটু ভালো করে খেয়াল করেন যে আমার পেশেন্ট কি বললাম, একদিনে 30 প্যাকেট সিগারেট খায় এবং এরকম কত বছর খাচ্ছে? 1 বছর যাবত। বাট আসলে এখানে আমার পেশেন্ট কত বছর যাবত খাচ্ছে? 40 বছর যাবত। তাহলে তার 40 বছরের স্মোকিংটাকে আমি 1 বছরে কনভার্ট করে ফেলার কারণে 15টা সিগারেটের জায়গায় এখন কয়টা হয়ে গেল? 30 প্যাক। এইটাই হলো ব্যাপারটা। তাহলে পেশেন্ট 20 বছর, 30 বছর, 50 বছর খাক, যাই হোক, সেটাকে আমি কনভার্ট করে ফেলছি 1 বছরে। এই কারণে অ্যামাউন্ট এখানে কম থাকলেও প্যাক ইয়ারে কনভার্ট করলে সেটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে আমরা হিসাবটা সুবিধা। ক্লিয়ার? ওকে। তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এরপরে অ্যালকোহলের ক্ষেত্রে এখানে একটা হিস্ট্রি হয় যে এটা আমাদের দেশে খুব একটা কমন না, কারণ আপনাকে বুঝতে হবে এক একটা অ্যালকোহলের ধরনের ভিত্তিতে সেখানে আমাদের অ্যালকোহলের পার্সেন্টেজটা ভ্যারি করে। যেমন বিয়ার, ওয়াইন, স্পিরিট, এক একটাতে অ্যালকোহল এক একটা কনসেন্ট্রেশনে থাকে, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তো আমরা যেটা করি যে পেশেন্টকে জিজ্ঞেস করে আপনি কয় গ্লাস খেতেন, এক একটা গ্লাসে কত ml থাকে? 125 ml। যেমন 125 ml ওয়াইনে আপনার কত ইউনিট অ্যালকোহল থাকে? 1.5 ইউনিট। কিন্তু দেখা যাচ্ছে 125 ml বিয়ারে 1.5 ইউনিট নাও হতে পারে, স্পিরিটে 1.5 ইউনিট নাও হতে পারে। তাহলে ধরনের ভিত্তিতে মানে এটা ডিফার করতে পারে। এই কারণে আমাদের অ্যালকোহল সেটা কী ধরনের, এটাকে বিয়ার না ওয়াইন নাকি স্পিরিট, এটা আপনাকে জানতে হবে। আর কতটুকু খায়, এবং এটা হলো উইকলি, এটা উইকলি আমরা প্রতি সপ্তাহে উনি কয় গ্লাস খায় এভাবে নিব। ঠিক আছে হিস্ট্রিটা? ওকে ফাইন। তো বলা হচ্ছে যদি 14 ইউনিটের বেশি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের হেলথের জন্য, ম্যান উইমেন দুজনের জন্য হ্যাজার্ডাস। ক্লিয়ার? তাহলে এটা একটু মাথায় রাখেন। ভাইবাতে জিজ্ঞেস করলে বললেন যে স্যার 14 ইউনিটের বেশি হলে এটা হ্যাজার্ডাস। আসলে এটা এক ফুটাও হ্যাজার্ডাস কোনো কথা নাই এখানে। ক্লিয়ার? এই ব্যাপারে নো ডাউট। তারপরে আসেন যে অকুপেশনাল হিস্ট্রি, এগুলো নিয়ে আমরা ডিটেলস বলেছি আলহামদুলিল্লাহ। ট্রাভেল হিস্ট্রি ডিটেলস বলেছি, একটু আগেই বললাম আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা জানবেন। তারপরে হলো এখানে এই চার্টটা আপনারা একটু কাইন্ডলি ভালো করে পড়ে নেবেন যে আপনারা যখন সোশিও ইকোনমিক হিস্ট্রি নেবেন তখন পেশেন্টের অকুপেশনের মানে ভিত্তিতে পেশেন্টের কোন ডিজিজটা হতে পারে এটা একটা সাসপিশন, এটার একটা ক্লু পেয়ে যাবেন। যেমন আমার পেশেন্ট যদি শিপইয়ার্ড ওয়ার্কার হয় অথবা মেরিন ইঞ্জিনিয়ার হয় তাহলে বুঝতে হবে তার অ্যাসবেস্টোস ডাস্ট এক্সপোজার আছে, ফলে পেশেন্টের অ্যাসবেস্টোসিস হতে পারে, প্লিউরাল প্লাক হতে পারে, মেজোথেলিয়ামা হতে পারে, লাং ক্যান্সার হতে পারে। তাহলে আমার কাছে একজন পেশেন্ট আসছে, পেশেন্টের বুকে ব্যথা, কাশি, কফ যাচ্ছে, কফের সাথে মাঝে মাঝে রক্ত যায়, এবং পেশেন্ট হচ্ছে একজন শিপইয়ার্ড ওয়ার্কার। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এটা লাং ক্যান্সার কিনা, আল্লাহ না করুক। তারপরে আমার কাছে একজন পেশেন্ট আসলেন যে উনি স্টেন ম্যাসন্স, হ্যাঁ, এখানে তিনি জব করে। তাহলে এখন দেখেন এখানে মনে করেন তার কিসের এক্সপোজার হচ্ছে? সিলিকোসিস, সে মানে পাথর ভাঙছে কন্টিনিউয়াসলি, সিলিকা ডাস্ট এক্সপোজার হচ্ছে, তাহলে তার সিলিকোসিস ডিজিজটা হতে পারে। ঠিক আছে? তারপরে একজন ফার্মার আসছে, তাহলে তার বিভিন্ন ক্রপসের সময় বিভিন্ন যে সকল এই যে আমাদের ক্রপসের মধ্যে কী থাকে? প্রচুর ফাঙ্গাল স্পোর থাকে। তাহলে ফাঙ্গাল স্পোর ইনহেল করবে, এরপর স্পোরটা তার লাংসের অ্যালভিউলিতে গিয়ে কী করবে? জার্মিনেট করে সেখানে কী করবে? হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন করবে লাংসের মধ্যে। আমি এরকম একজন পেশেন্ট পেয়েছিলাম 4th ইয়ারে ওয়ার্ডে থাকতে। এটাকে মানে নিউমোনিয়া ট্রিটমেন্ট দিচ্ছি, ইমপ্রুভ করছে না, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ট্রিটমেন্ট দিচ্ছি, ইমপ্রুভ করছে না, পরে দেখা যায় এটা আসলে ফাঙ্গাল ইনফেকশন ছিল। ক্লিয়ার? তাহলে এই কারণে আমরা স্পুটাম টেস্টে ফাঙ্গাল হাইফি অথবা মোল্ড, ইস্ট এগুলো আছে কিনা এগুলো আমাদের চেক করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হলে আপনাকে দেখতে হবে সে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে। হ্যাঁ, যেমন নিকেল, ক্রোমিয়াম এগুলোতে থাকলে তাদের ডার্মাটাইটিস হতে পারে, যেমন এগুলো নিকেল ক্রোমিয়াম ইলেকট্রোপ্লেটিংয়ে ইউজ করে, তো ওখানে যদি কেউ কাজ করে তার ডার্মাটাইটিস থাকতে পারে। ঠিক আছে? তারপরে এক্সেসিভ নয়েজে কেউ যদি কাজ করে মেজাজ খিটখিটে হয়ে যাবে, ভেস্টিবিউলার অর্থাৎ সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে, ভাইব্রেটিং টুল যদি কাজ করে তাহলে তাদের মানে এই ভাইব্রেশন ইনডিউস বিভিন্ন ক্লিনিক্যাল কনসিকোয়েন্স থাকতে পারে। এরপরে বেকারি ওয়ার্কার যদি কাজ করে তাদের অ্যাজমা হতে পারে, হ্যাঁ, কারণ এই যে হুইটের যে সকল পার্টিকেলস এগুলো অ্যাজমা করতে পারে। হেলথ ওয়ার্কাররা ফ্রিকুয়েন্টলি নিডল প্রিক ইঞ্জুরি খেতে পারে, সেখান থেকে তাদের হেপাটাইটিস বি, সি, ওই যে
HIV এই ডিজিজগুলো হতে পারে। এই কারণে হেলথ ওয়ার্কার বলতে ডক্টর, নার্স, ল্যাব টেকনিশিয়ান এদের সবার উচিত হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন দিয়ে নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে দেখেন যে আমার পেশেন্ট কোন ধরনের অকুপেশনে আছেন তার ভিত্তিতে তার কি ডিজিজ হতে পারে তার একটা ক্লু আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকতে হবে, এগুলো একটু বারবার পড়বেন, 3-4 বার পড়লে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি আমি বলেছি, সিস্টেমিক এনকোয়ারি এগুলো আমি বলেছিলাম আপনাদেরকে। তো এই হলো বিষয়টা, এটা আপনাদের এখন দরকার নাই, এটা আমরা সিস্টেম ওয়াইজ পড়বো, যখন কার্ডিওভাস্কুলারে তখন এটা ইন ডিটেলস পড়বো, রেসপিরেটরিতে এটা পড়বো, ঠিক আছে? এগুলো এখন এখানে এটার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে এই হলো আলহামদুলিল্লাহ আমাদের ম্যাকলিওড থেকে আমরা জিনিসটা আপনাদেরকে টাচ করিয়ে দিলাম। তো আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। মনে রাখবেন আমার লেকচারগুলো করার সময় চেষ্টা করবেন বেশি চাপ না নেওয়ার, কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড আপনাদের লেখার প্রয়োজন নাই। সব আলহামদুলিল্লাহ আমি নোটগুলো খুবই হাইলি ইফেক্টিভ করে তৈরি করার চেষ্টা করি। আমি যে কথাগুলো বলি সামনে আপনারা ম্যাকলিওডটা রাখবেন, একটু বইয়ের সাথে ম্যাচ করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমি 10টা লাইন বলবো, আপনার 10টা লাইন মনে রাখার দরকার নাই, আপনি 4টা লাইন 5টা লাইন মনে রাখলে ইনশাল্লাহ মোর দেন এনাফ। ক্লিয়ার? এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সব কিছু আমি পড়ালে হবে না, নিজেরও কিছু পড়া এগিয়ে নিতে হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আমরা ডিরেক্ট জেনারেল এক্সামিনেশনে যাব। বাট আমি চাচ্ছি জেনারেল এক্সামিনেশন এই পয়েন্টটা টাচ করার আগে আমি ইনশাল্লাহ আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের হিস্ট্রি টেকিংটা শুরু করে দিব নেক্সট ক্লাসে। জেনারেল এক্সামিনেশনটা আমি সরাসরি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ একাডেমিক চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।